আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের ওশনোগ্রাফি চ্যাপ্টার থেকে স্যালিনিটি বা সমুদ্র জলের লবণতা সম্পর্কে ডিটেইলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, আমরা সকলেই জানি যে সমুদ্রের জল লবণাক্ত, মানে সমুদ্রের জল স্বাদে কি নোনতা, তাই তো? তার মানে কি অবশ্যই সমুদ্রের জলে কি আছে? অবশ্যই সমুদ্রের জলে লবণ দ্রবীভূত অবস্থায় আছে, তাই তো? তো দেখো, এই লবণতা কি, আমরা এই লবণতাকে কিভাবে প্রকাশ করি তা প্রথমে দেখে নিই। চলো, আমরা বলতে পারি, দেখো, যে লবণতা সমান সমান নির্দিষ্ট পরিমাণ সমুদ্র জলের ওজন বাই ওই জলে দ্রবীভূত লবণের ওজন। তাহলে এই বাই মানে কি? অনুপাত, তাই তো? আমরা জিজ্ঞেস করি এখানে কার কার অনুপাত হচ্ছে, দেখো, কার কার অনুপাত? সমুদ্র জলের ওজন আর ওই জলে দ্রবীভূত লবণের ওজনের অনুপাত, তাই তো? তাহলে সংজ্ঞাকারে যদি বলি যে লবণতা কাকে বলে, তাহলে উত্তর কি হবে? বুঝতেই পারছো কি হবে, যে কোনো নির্দিষ্ট পরিমাণ সমুদ্র জলের ওজন এবং ওই জলে দ্রবীভূত লবণের ওজনের অনুপাতকেই বলা হয় লবণতা বা স্যালিনিটি। বোঝা গেল? এবার দেখো, মনে করো আমি এই নির্দিষ্ট পরিমাণ সমুদ্র জল, মনে করো 1000 গ্রাম জল বা 1 কেজি জল নিলাম। কি বলছি? 1000 গ্রাম জল নিলাম। এবার এই 1000 গ্রাম জলে মনে করো 40 গ্রাম লবণ আছে। তাহলে এই জলের ওজন আর লবণের ওজনের অনুপাতেই কি হচ্ছে? লবণতা, তাই তো? তাহলে এর লবণতা কত হবে? দেখো, এর লবণতা হবে, দেখো, 40 সহস্রাংশ। সহস্রাংশ মানে জানো তো? সহস্রাংশ কি? দেখো, আমরা শতাংশ জানি, মানে 100-তে কত, আর সহস্রাংশ মানে কি? হাজারে কত। ওকে, আমরা শতাংশ চিহ্ন কি দেই? শতাংশের চিহ্ন দেই হচ্ছে এরকম, তাই তো? পার্সেন্টেজ চিহ্ন এরকম। এর সঙ্গে যদি আরেকটা বিন্দু দেওয়া হয় তাহলে এর মানেই হচ্ছে কি? সহস্রাংশ, মানে 1000-এ কত। তাহলে 40 সহস্রাংশ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে 1000 গ্রাম সমুদ্র জলে, কি বলছি, 1000 গ্রাম জলে কত? 40 গ্রাম লবণ আছে। ওকে, তো এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সমুদ্র জলের লবণতা কিসে প্রকাশ করা হয়? তাহলে কিসে প্রকাশ করা হয়? এই সহস্রাংশে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এটাকে যদি আমরা শতাংশ লিখি তাহলে কি হবে বলো তো? শতাংশ হলে কত হবে? তাহলে হাজারে কত? 1000-এ 40 গ্রাম। তাহলে 100-তে কত? 100-তে কত হবে? 100-তে হবে 4%। কিন্তু আমরা লবণতা কিন্তু পার্সেন্ট বা শতাংশে হিসাব করি না। কিসে করি? লবণতা প্রকাশ করা হয় কিসে? সহস্রাংশে প্রকাশ করা হয়। তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা এরকম যে সমুদ্র জলে গড় লবণতার পরিমাণ কত? ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো, যে সমুদ্র জলে গড় লবণতার পরিমাণ 34.68 সহস্রাংশ। ঠিক আছে, তো এটাকে পূর্ণ মানে 35 সহস্রাংশ ধরা হয়। কত বলছি? 35 সহস্রাংশ। কোনো কোনো বইয়ে কিন্তু 34 সহস্রাংশও পাবে, কিন্তু তোমরা মনে রাখবে এটা 35 সহস্রাংশই হওয়ার কথা, তাই তো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তার মানে সমুদ্র জলে গড় লবণতার পরিমাণ কত? 35 সহস্রাংশ। তার মানে কি? যে সমুদ্রের জলে, মানে 1000 গ্রাম জলে বা সমুদ্রের 1 কেজি জলে গড়ে কত? 35 গ্রাম লবণ থাকে। ঠিক আছে, এবার দেখো, এই যে সমুদ্রের জলের লবণ, এই সমুদ্র জলের লবণ কি বলো তো? সমুদ্র জলে ক্লোরাইড ও সালফেট যৌগ রূপে, কি বলছি? ক্লোরাইড ও সালফেট যৌগ রূপে সমুদ্র জলে লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। ওকে, আর মনে রাখবে যে সমুদ্রের জল কতটা লবণাক্ত, বেশি লবণাক্ত বা কম লবণাক্ত, তা নির্ধারণ করে বা তা নির্ভর করে হচ্ছে এই ক্লোরাইড আয়নের উপর। জলে কতটা ক্লোরাইড আয়ন আছে, এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে সমুদ্র জলের লবণতার নির্ধারক কি? তাহলে উত্তর কি হবে? ক্লোরাইড আয়ন। তার মানে কি বলছি? ক্লোরাইড আয়নই কি করে? সমুদ্র জলের লবণতাকে নির্ধারণ করে, যে লবণতা বেশি হবে না কম হবে। তার মানে হলো, দেখো, যে সমুদ্র জলে ক্লোরাইড যৌগরূপে লবণ সবচেয়ে বেশি থাকে। ওকে, সালফেট যৌগরূপে লবণ খুব কম পরিমাণে থাকে। ও, এখানে তোমরা দেখে নাও, এটা আমি একটু ভুল করেছি, এটা শতাংশ না, এই সহস্রাংশের চিহ্ন এরকম হবে। ঠিক আছে, তাহলে এই তথ্যটা বুঝতে পারলে কি বলছি? তার মানে সমুদ্রের জলে কি
ক্লোরাইড যৌগরূপে লবণ বেশি থাকে, সালফেট যৌগরূপে লবণ খুব কম থাকে। এবার আমরা দেখে নিই চলো যে এই সমুদ্রের জলে কত রকমের লবণ পাওয়া যায়। ঠিক আছে, দেখো যে এই 1884 সালে চ্যালেঞ্জার অভিযানের সময় সমুদ্র বিজ্ঞানী দিতমার সমুদ্র জলের রাসায়নিক বিশ্লেষণ করে 47 রকমের লবণের সন্ধান পান। এই 47 রকম লবণের মধ্যে এই 7 প্রকার লবণ হচ্ছে প্রধান। ঠিক আছে, এর মধ্যে দেখো যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ সবচেয়ে বেশি। কত দেখো যে 1000 গ্রাম জলে 27.213 গ্রাম লবণ থাকে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? 27.213 সহস্রাংশ। এর মানেই তো তাই যে 1000 গ্রাম জলে এত গ্রাম লবণ আছে। এটা কিন্তু খুব প্রশ্ন হতে পারে যে সমুদ্র জলে কোন লবণের পরিমাণ সবচেয়ে বেশি? কোন লবণ? এই সোডিয়াম ক্লোরাইড। আর এটাই কি খাদ্য লবণ? আমরা যে লবণকে খাবার হিসেবে খাই সেটাই তো সোডিয়াম ক্লোরাইড, তাই তো? এবার দেখো এখানে শতাংশ দেওয়া আছে, দেখো শতাংশ 77.75%, তাই তো? এটার মানে কি দেখো, তাহলে এটার মানে বুঝতে পারলে কত? 1000 গ্রাম সমুদ্র জলে এত গ্রাম লবণ আছে, মানে সোডিয়াম ক্লোরাইড আছে, তাই তো? আর এটার মানে হচ্ছে সমুদ্রে মোট যত লবণ আছে, কি বলছি, সমুদ্রে মোট যত লবণ আছে তার এই 77.775%ই হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। বোঝা গেল কি বলছি? এবার এই লবণের 7টা লবণ দেখো কি, দ্বিতীয় নাম্বার কে আছে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তৃতীয় নম্বর কি? ম্যাগনেসিয়াম সালফাট। এরপর কি? ক্যালসিয়াম সালফেট। এরপর কি? পটাশিয়াম সালফেট। এরপর কি? ক্যালসিয়াম কার্বনেট। এরপর কি? ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ঠিক আছে, দেখো তাহলে এই 7টার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা আসে বলছি? সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন হতে পারে আবার যদি বলি এই 7টার মধ্যে সবচেয়ে কম পরিমাণে কোনটা আছে? কোন লবণ সবচেয়ে কম পরিমাণে কোন লবণ আছে? ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই তো মনে রাখবে, তাহলে ম্যাগনেসিয়াম ব্রোমাইডের পরিমাণ সবচেয়ে কম। তোমাদের কিন্তু এগুলো এই পার্সেন্টেজগুলো মনে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? আর শুধু এখানে সোডিয়াম ক্লোরাইডের এটা সহস্রাংশটা তোমরা মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এটা লেখারও হয়তো দরকার নেই, কারণ বই থাকলে যে কোনো বই তোমরা এই তথ্যটা পেয়ে যাবে। তাহলে দেখো এই সমুদ্র জলে লবণতার পরিমাণ কত তা আমরা জানলাম, এবং সমুদ্র জলে কোন লবণ কি পরিমাণে আছে তাও জানলাম, তাই তো? তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই সমুদ্রের জলে লবণ এলো কোথা থেকে, কি তাই কিনা? যে এই সমুদ্র জলের লবণের উৎসগুলো কি কি, ওকে, সেগুলো আমরা এবার দেখে নিই এক এক করে। চলো কিরকম দেখো, যে পৃথিবী জন্মের পরে যখন মহাদেশ ও মহাসাগরের সৃষ্টি হয়, তাই তো? মহাদেশ ও মহাসাগর মানে স্থলভাগ ও জলভাগের সৃষ্টি হয়, তখন কি হয়? এই মহাসাগর সৃষ্টির সময় প্রচুর পরিমাণ লবণ, খনিজ লবণ এই সমুদ্রের জলে দ্রবীভূত হয়ে যায় বা মিশ্রিত হয়ে যায়। এটা একটা উৎস, ওকে। আবার কিরকম দেখো, যে তোমরা জানো সবাই যে কোনো শিলাস্তরে, স্থলভাগের বা ভূপৃষ্ঠের যে কোনো শিলাস্তরে প্রচুর পরিমাণে কি খনিজ লবণ থাকে, তাই তো? মনে করো এই স্থলভাগের এই শিলাস্তর আছে, এই শিলাস্তরে কি আছে? প্রচুর খনিজ লবণ আছে। এবার মনে করো এখানে কি বৃষ্টিপাত বা তুষারপাত হচ্ছে, ঠিক আছে? তো বৃষ্টির জল বা তুষারপাতের জলে কি হবে? তুষার গলা জলে কি হবে? এই শিলাস্তরের লবণ কি দ্রবীভূত হয়ে যাবে, তাই তো? দ্রবীভূত হয়ে কি হবে? এই নদী মাধ্যমে, তাই তো, নদী বা হিমবাহ এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে কি হবে? সমুদ্রে গিয়ে মিশবে, তাই তো? তার মানে এই যে স্থলভাগের শিলাস্তরের খনিজের লবণ কি বৃষ্টির জল দ্বারা দ্রবীভূত ও বাহিত হয়ে সমুদ্রের জলে গিয়ে মিশছে। এবার সমুদ্রের জল কি বাষ্পীভূত হয়ে যাবে, তাই তো? সমুদ্রের জল কি বাষ্প হয়, তাহলে সমুদ্রের জল বাষ্প হওয়ার সময় শুধু সমুদ্রের জল বাষ্প হয়, কিন্তু যে লবণ এসে মিশছে সেই লবণ তো আর বাষ্প হবে না। ফলে এই সমুদ্রের জলে কি হয়? লবণের পরিমাণ বাড়তে থাকে, মানে সঞ্চিত লবণের পরিমাণ বাড়তে থাকে। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে সমুদ্রের জলে লবণ মিশ্রিত হতে থাকে, হয়ে সমুদ্রের জল লবণাক্ত হয়েছে। আর মনে রাখবে এটাই হচ্ছে সমুদ্র জলের লবণতার মূল উৎস। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সমুদ্র জলের
লবণতার প্রধান উৎস কি? তাহলে উৎস কি হবে? কি এই স্থলজাত লবণ বা স্থলভাগের শিলাস্তরের লবণটাই হচ্ছে কি সমুদ্রের জলের কি লবণতার মূল উৎস। আবার কি দেখো, আমরা জানি এই যে সমুদ্রের তলদেশে, আমরা কি জানি সমুদ্রের তলদেশে বহু কি আছে, আগ্নেয়গিরি আছে, কি তাই কি না? এই আগ্নেয়গিরি দিয়ে কি হয়, অগ্নুৎপাত হয়। তাহলে সমুদ্রের তলদেশে যে আগ্নেয়গিরি আছে, এই আগ্নেয়গিরি দিয়ে অগ্নুৎপাতের সময়, অগ্নুৎপাতের সময় যেসব পদার্থ বেরিয়ে আসে সেই সব পদার্থের মধ্যে দেখো ক্লোরিন, সালফার, বোরন, আয়োডিন এগুলো যৌগ রূপে অবস্থান করে। এবং এগুলোই সমুদ্র জলে দ্রবীভূত হয়ে কি বলতো লবণ রূপে অবস্থান করে। এটা হলো আরেকটা কি দেখো, তাহলে তিনটা উৎস হলো। আরেকটা কিরকম দেখো, এই সমুদ্রের জলে যেসব প্রাণী ও উদ্ভিদ বসবাস করে, আমরা সকলেই জানি যে কোনো প্রাণী বা উদ্ভিদের দেহে কি থাকে, লবণ থাকে, কিছু না কিছু লবণ থাকবেই, তাই তো? তো এই সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ, মাছ এরা যখন মারা যায়, এদের জৈব এদের দেহাবশেষ যখন বিয়োজিত হয়ে যায়, তাই তো? এদের মৃত দেহাবশেষ যখন বিয়োজিত হয় তখন এদের দেহের যে লবণ, সেই লবণও কিন্তু এই সমুদ্রের জলে পুনরায় মিশ্রিত হয়ে যায়। তো এভাবে এই সমুদ্রের জলগুলো কি সমুদ্রের জল লবণাক্ত হয়েছে। এরপর দেখো যে সব সাগর মহাসাগরে কিন্তু লবণতার পরিমাণ একই হয় না, কোনো মহাসাগরে বেশি হয়, কোনো মহাসাগরে কম হয়। শুধু তাই না, যে একই মহাসাগরের আবার বিভিন্ন অংশের লবণতার মধ্যে তারতম্য হয়। কোনো একটা মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে লবণতা যা হবে, মেরু অঞ্চলের দিকে কি লবণতা তার চেয়ে কম হয়। তার মানে কি একই মহাসাগরের বিভিন্ন অংশের মধ্যেও আবার লবণতার পার্থক্য হয়। এবার আমরা দেখে নিয়ে চলো যে কোন মহাসাগরে কি পরিমাণ গড়ে লবণ আছে। যেমন দেখো যে প্রশান্ত মহাসাগরে গড়ে লবণতার পরিমাণ 34 সহস্রাংশ, আটলান্টিক মহাসাগরে গড়ে লবণতার পরিমাণ 35.67 সহস্রাংশ, ভারত মহাসাগরে লবণতার পরিমাণ গড়ে 35 সহস্রাংশ। আবার দুই মেরু সাগর সুমেরু ও কুমেরু মহাসাগরে লবণতার পরিমাণ 33 সহস্রাংশের কম, অবশ্যই 33 সহস্রাংশের কম হবে। এটা কিন্তু তোমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? দেখো যে এখান থেকে 2016 সালের এসএলএসটিতে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা কেমন দেখো যে ভারত মহাসাগরের লবণতা এ 35 সহস্রাংশ, বি 25 সহস্রাংশ, সি 30 সহস্রাংশ, ডি 40 সহস্রাংশ। বুঝতেই পারছো উত্তর কোনটা হবে? এ 35 সহস্রাংশ। তো 2016 সালের এসএলএসটিতে এই ওশনোগ্রাফি থেকে কিন্তু শুধু এই একটাই প্রশ্ন ছিল, এবং দেখো প্রশ্নটা কত সহজ প্রশ্ন, তাই তো? প্রশ্ন কিন্তু এরকম সহজই হবে, খুব বেশি জটিল প্রশ্ন কিন্তু আসে না। একটু ভুল হয়ে গেল, দেখো 2016 সালের এসএলএসটিতে ওশনোগ্রাফি চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন নয়, দুটা প্রশ্ন ছিল। একটা ছিল এই সমুদ্র জলের লবণতা থেকে, আরেকটা প্রশ্ন ছিল সমুদ্র জলের উষ্ণতা থেকে। উষ্ণতা থেকে যে প্রশ্নটা ছিল সেটাও খুব সহজ প্রশ্ন ছিল। ওই প্রশ্নটা আমি যখন সমুদ্র জলের উষ্ণতা পড়াবো তখন বলে দেব, ঠিক আছে? এবার দেখো তো আরও কিছু সাগর মহাসাগরের সমুদ্র জলের লবণতার পরিমাণ তোমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে? দেখো যেমন দেখো যে স্বাভাবিক লবণাক্ত সমুদ্র, দেখো স্বাভাবিক লবণ কত আমরা জানি, কত 35 সহস্রাংশ, তাই তো? তো ওই স্বাভাবিক লবণযুক্ত সমুদ্র কি কি আছে দেখো, একটা হচ্ছে দেখো মেক্সিকো উপসাগর, কত পরিমাণ, কত 35 থেকে 36 সহস্রাংশ, ক্যালিফোর্নিয়া উপসাগর, ক্যারিবিয়ান সাগর, আরও আছে, তোমাদের এই তিনটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তাহলে এই তিনটা কি স্বাভাবিক লবণাক্ত সমুদ্র, ঠিক আছে? এবার স্বাভাবিকের চেয়ে কম কি কি আছে দেখো, কোন কোন সমুদ্রে লবণতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম, দেখো কিরকম। উত্তর সাগর, ঠিক আছে? দেখো উত্তর সাগর কত 31 থেকে 35 সহস্রাংশ, বেরিং সাগর 28 থেকে 33 সহস্রাংশ, জাপান সাগর কত 30 থেকে 34 সহস্রাংশ, আন্দামান সাগর কত 30 থেকে 32 সহস্রাংশ, বঙ্গোপসাগর কত 28 থেকে 30 সহস্রাংশ। এই দুটো তোমরা ভালো করে মনে রাখবে, কিন্তু শতাংশগুলো সবগুলো শতাংশ মনে রাখার দরকার নেই, তোমরা শুধু এই কম বেশি এভাবে মনে রাখলেই কিন্তু শতাংশগুলো মনে থেকে যাবে,
ঠিক আছে। তো আন্দামান সাগরের লবণতা কত? 30 থেকে 32 সহস্রাংশ। বঙ্গোপসাগরে কত? 28 থেকে 30 সহস্রাংশ। এটা স্বাভাবিকের চেয়ে কম। এবার স্বাভাবিকের চেয়ে একদম কম, অনেকটাই কম কোন কোন সাগরে আছে দেখো। স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম আছে দেখো বাল্টিক সাগর। বাল্টিক সাগরে কত? 3 থেকে 15 শতাংশ। ঠিক আছে। কাস্পিয়ান সাগর কত আছে? 3 থেকে 13 শতাংশ। এই তো। আর কৃষ্ণ সাগর কত? 3 থেকে 17 শতাংশ। ওকে, তার মানে এই তিনটাতে কে আছে? স্বাভাবিকের চেয়ে অনেকটাই লবণতার পরিমাণ খুবই কম। ঠিক আছে। এবার দেখো স্বাভাবিকের চেয়ে বেশি, তার মানে লবণতার পরিমাণ কি হবে? অবশ্যই কি হবে? 35 মানে 35 সহস্রাংশের বেশি হবে। তাই তো। বেশি কোন কোন সমুদ্রে আছে দেখো। দেখো লোহিত সাগর, লোহিত সাগরে স্বাভাবিকের চেয়ে বেশি লবণ আছে। কত? 37 থেকে 47 সহস্রাংশ। ভূমধ্য সাগরে আছে কত? 38 থেকে 42 শতাংশ। পারস্য উপসাগরে কত? 37 থেকে 43 সহস্রাংশ। তাহলে এই সাগরগুলোতে কি আছে? স্বাভাবিকের চেয়ে কিছুটা লবণ বেশি আছে। এবং দেখো যে খুবই বেশি আছে কোন কোন সাগরে। ঠিক আছে। খুব বেশি লবণ আছে স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি কোন কোন সাগরে আছে, এটা ভালো করে মুখস্থ করবো। দেখো লবণ হ্রদ কত? দেখো 220 সহস্রাংশ। মরু সাগর কত? 230 থেকে 240 সহস্রাংশ। এটা তোমরা নিশ্চয়ই জানো। তাই তো। এই মরু সাগরে লবণতার পরিমাণ এত বেশি থাকায় ওখানে কোনো জলজ উদ্ভিদ বা প্রাণী জন্মাতে পারে না। আর এই জন্য মরু সাগরকে কি বলা হয়? ডেড সি বা মৃতের সাগর বলা হয়। এই মরু সাগর কোথায় আছে? ইসরায়েল ও জর্ডন সীমান্তে আছে মরু সাগর, মনে রাখবে। আর এই মরু সাগরই হচ্ছে কি বলতো ভূপৃষ্ঠের মানে স্থলভাগে মানে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নতম স্থান। ঠিক আছে। এবার দেখো ভ্যান হ্রদ, ভ্যান হ্রদ কোথায় আছে বলতো? তুরস্কে। ভ্যান হ্রদ তুরস্কে আছে। ভ্যান হ্রদে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি। কত? 330 থেকে 340 সহস্রাংশ। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন হ্রদে বা কোন সাগরে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে উত্তর কি হবে? ভ্যান হ্রদ। কত? 330 থেকে 340 সহস্রাংশ। তাহলে তোমরা দেখলে যে সব সাগর মহাসাগরে লবণতার পরিমাণ এক নয়। তাই তো। কোনো সাগর মহাসাগরে লবণতা বেশি আছে, কোনো সাগর মহাসাগরে লবণতা কম আছে। তো কেন এরকম হয়? মানে সমুদ্র জলে লবণতার তারতম্য কেন হয়? মানে এই লবণতার তারতম্যের কারণগুলো কি কি? দেখো এই কারণগুলির জন্য সমুদ্র জলের লবণতার তারতম্য হয়। তোমরা এইগুলো জানো। তাই তো। একটা কি বাষ্পীভবন, একটা কি অধঃক্ষেপণ, নদীবাহিত জলের যোগান, সমুদ্র জলের অবাধ মিশ্রণ, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি। এই 5টা মূল কারণ, আরও কিছু গৌণ কারণ আছে। ওকে, তো এই কারণগুলো তোমরা জানো, তবু একবার রিভিশন দেওয়ার জন্য খুব সংক্ষেপে বলে নিয়ে দেখো। দেখো এবার এই বাষ্পীভবন, বাষ্পীভবনের জন্য সমুদ্র জলের লবণতার তারতম্য হয়। তাই তো। বাষ্পীভবন কি আমরা জানি কি? সূর্যের তাপে বা উষ্ণতায় সমুদ্র পৃষ্ঠের উপরিপৃষ্ঠের জলরাশি বাষ্প হয়ে যাওয়াটাকেই বলা হয় কি? বাষ্পীভবন। তাই তো। মনে রাখবে সমুদ্রের কিন্তু শুধু জলই বাষ্প হয়, সমুদ্রের জলে যে লবণ মিশ্রিত আছে তা কিন্তু বাষ্পীভূত হয় না। তার মানে সমুদ্রের জল বাষ্পীভূত যত বেশি হবে তত কি হবে? লবণের সঞ্চয় তত বাড়বে সমুদ্রে। এই তো। তার মানে কি বলতো? বাষ্পীভবনের সঙ্গে লবণতার সম্পর্ক কি হবে? সমানুপাতিক। এই তো। বাষ্পীভবন বেশি হলে লবণতার পরিমাণ বেশি হবে, বাষ্পীভবন কম হলে লবণতার পরিমাণ কম হবে। তাই তো। এবার এই বাষ্পীভবন আবার কতগুলি বিষয়ের উপর নির্ভর করে। তাই তো। কীরকম? যে দেখো সূর্যরশ্মির পতন কোণ, যদি সূর্যরশ্মি লম্বভাবে পড়ে উষ্ণতা বেশি, তাই তো কি হবে? বাষ্পীভবন বেশি হবে। তাই তো। আর সূর্যরশ্মি যদি খুব তির্যকভাবে পড়ে তার মানে কি? উষ্ণতা কম, তার মানে কি? বাষ্পীভবন কম হবে। এই তো। এই জন্য মেরু অঞ্চলের সমুদ্রে বাষ্পীভবন কম, আর বাষ্পীভবন কম মানে কি? লবণতার পরিমাণও খুব কম। ঠিক আছে। এছাড়া দেখো যে বায়ু চলাচল করছে কিনা, বায়ু চলাচলের প্রকৃতি, বায়ু প্রবাহ হলে বাষ্পীভবন বেশি হবে। তাই তো। বায়ু প্রবাহ কম হলে বাষ্পীভবন কম হবে। ওকে। আবার কি দেখো যে সমুদ্রের অবস্থানের উপরও কিন্তু বাষ্পীভবন নির্ভর করে। কীরকম? যে কোনো সমুদ্র যদি স্থল দ্বারা বেষ্টিত হয়, স্থলবেষ্টিত হয়, তাহলে সেই সমুদ্রের বাষ্পীভবন বেশি হয়। ঠিক আছে। আবার মনে করো কোনো সমুদ্রের কাছেই একদম সমুদ্রের তীরেই মরু অঞ্চল আছে, মরু অঞ্চলের কি উষ্ণতা বেশি, তাই তো, ফলে সেই সমুদ্রে কিন্তু বাষ্পীভবন বেশি হয়। ঠিক আছে। দেখো যে বিজ্ঞানী ওস্টের মতে বছরে প্রতি বছর গড়ে 93 সেন্টিমিটার সমুদ্রের জল বাষ্প হয়। এই তো। ব্যাপারটা কীরকম? মনে করো এই সমুদ্র পৃষ্ঠ আছে, সমুদ্র পৃষ্ঠের মানে উপরিপৃষ্ঠের জলতল,
তাই তো। এবার 93 সেন্টিমিটার মানে মনে করো এইটুকু হচ্ছে, এইটুকু মনে করো 93 সেন্টিমিটার, তাই তো। তার মানে এইটুকু অংশের জল কি হবে, বাষ্পীভূত হয়ে যায়, তাই তো। কার মতে, ওস্টের মতে বছরে প্রতি বছর গড়ে 93 সেন্টিমিটার জল বাষ্পীভূত হয়। আবার বিজ্ঞানী স্মিডের মতে সেটা 73 সেন্টিমিটার 73 সেন্টিমিটার জল বাষ্পীভূত হয়, ঠিক আছে। এরপরে দেখো অধঃক্ষেপণ মানে জানো, অধঃক্ষেপণ মানে কি? অধঃক্ষেপণ মানে কি? তুষারপাত ও বৃষ্টিপাত। বুঝতেই পারছো, সমুদ্রে যদি বৃষ্টিপাত বা তুষারপাত বেশি হয়, যদি কোনো সমুদ্রে বৃষ্টিপাত বেশি হচ্ছে, তাহলে কি বৃষ্টির জল কি মিষ্টি জল, স্বাদু জল, তাই তো। মানে স্বাদু জল এসে লবণাক্ত জলের সঙ্গে মিশছে, ফলে কি হবে, কি লবণতার পরিমাণ কমে যাবে, তাই তো। তার মানে দেখো যে অধঃক্ষেপণের সাথে লবণতার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, কি তাই কিনা। অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত ও তুষারপাত বেশি হলে লবণের পরিমাণ কমবে, তাহলে একটা বেশি একটা কম, এই জন্য কি ব্যস্তানুপাতিক, তাই তো। তাহলে অধঃক্ষেপণ বেশি হলে লবণের পরিমাণ বেশি হবে, লবণের পরিমাণ কম হবে। আবার যদি অধঃক্ষেপণ কম হয়, মানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, কোনো সাগর মহাসাগরে বৃষ্টিপাত হয় না, বা তুষার গলা জল আসে না, বা তুষারপাত হয় না, তাহলে কি হবে, সেখানে কি লবণতার পরিমাণ বেশি থাকবে, তাই তো। এই জন্য দেখবে যে মেরু অঞ্চলের সমুদ্রে কি তুষারপাত হয়, প্রচুর তুষার গলা জল মেশে, এই জন্য মেরু অঞ্চলের সমুদ্রে কি হয় বলতো, লবণতার পরিমাণ কম। এরপর দেখো যে নদীবাহিত জলের যোগান, তাই তো। আমরা সকলেই জানি নদীগুলো গিয়ে কোথায় পড়ে, সমুদ্রের জলে গিয়ে মেশে, তাই তো। নদী কি করে স্বাদু জল বহন করে নিয়ে আসে, তাই তো। ফলে নদীর স্বাদু জল গিয়ে কোথায় মিশছে, সমুদ্রের লবণাক্ত জলের সঙ্গে মিশছে, ফলে কি হবে, লবণতার পরিমাণ কি কমে যাবে, তাই তো। এই জন্য পৃথিবীর বড় বড় নদীগুলির মোহনায় কি বলতো, সমুদ্র জলের লবণতা কম হয়, ঠিক আছে। এই কারণেই তোমরা দেখেছিলে কি বঙ্গোপসাগরে লবণতার পরিমাণ কম। কেন কম এবার বুঝতে পারছো কেন? কারণ ভারতের উপর দিয়ে প্রবাহিত যত বড় নদী আছে, সব নদী গিয়ে কোথায় মিশছে, বঙ্গোপসাগরে মিশছে, তাই তো। এবার বঙ্গোপসাগরে মেশার জন্য, স্বাদু জল প্রচুর পরিমাণে মেশার জন্য বঙ্গোপসাগরের লবণতার পরিমাণ কিন্তু অনেকটা কম। এরপর দেখো যে সমুদ্র জলের অবাধ মিশ্রণ। বুঝতেই পারছো, যদি এক সমুদ্রের জল আরেক সমুদ্রের জলের সঙ্গে সহজে মিশতে পারে, যদি কোনো বাধা না থাকে, তাহলে কি হবে বলো তো, লবণতার একটা ব্যালেন্স হবে, তাই কি না। কোনো সমুদ্রে লবণতার পরিমাণ বেশি হবে না, কোনো সমুদ্রে আবার খুব কমও হবে না, যদি নাকি জল মিশতে পারে, উভয় সমুদ্রের জল যদি পরস্পরের সঙ্গে মিশতে পারে, ওকে। আর যদি মিশতে না পারে, যদি কোনো সমুদ্রের জলের সঙ্গে অন্য সমুদ্রের জল মিশতে না পারে, তাহলে কি হবে, যে সমুদ্রের জল লবণতা বেশি আছে সে কি বেশিই থাকবে, আর যার কম আছে সে কি কমই থাকবে, ওকে। এরপর দেখো, এরপর কি অতিবৃষ্টি ও অনাবৃষ্টি। এটা বুঝতেই পারছো, যদি কোনো সমুদ্রে প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে লবণতার পরিমাণ কি হবে, তার লবণতার পরিমাণ কমে যাবে, তাই তো। আর যদি অনাবৃষ্টি হয়, খরা চলে, কোনো বৃষ্টিপাত হচ্ছে না, তার মানে কি শুধু বাষ্পীভবনই হচ্ছে, বৃষ্টিপাতের জল সমুদ্রে এসে মিশছে না, ফলে কি হবে, লবণতার পরিমাণ বেড়ে যাবে। এই কারণগুলির জন্য সমুদ্র জলের লবণতার তারতম্য হয়, ঠিক আছে। এবার দেখে নিই চলো যে একই মহাসাগরের বিভিন্ন অংশে লবণতার পরিমাণের তারতম্য কিভাবে হয়, ঠিক আছে। যেমন দেখো, তোমরা বোর্ডে লক্ষ্য করো, যেমন মনে করো এটা আটলান্টিক মহাসাগর, আর এটা কি আছে, এটা ভূমধ্য সাগর, তাই তো। এবার দেখো, এটা মনে করো এটা নিরক্ষরেখা, ওকে। এটা 23.5 উত্তর মানে কি কর্কট ক্রান্তি রেখা, এটা কি 23.5 দক্ষিণ মানে কি মকর ক্রান্তি রেখা, তাই তো। এবার দেখো, এই আটলান্টিক মহাসাগরে নিরক্ষীয় অঞ্চলে, শুধু আটলান্টিক মহাসাগর কেন, সেটা প্রশান্ত ভারত সব মহাসাগরেরই নিরক্ষীয় অঞ্চলে কি হয়, দেখো নিরক্ষীয় অঞ্চলে মনে রাখবে, নিরক্ষীয় অঞ্চলের জলের লবণতা কিন্তু স্বাভাবিক। এখানে লবণতার পরিমাণ 35 সহস্রাংশ। কি বলছি, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতার পরিমাণ কিন্তু স্বাভাবিক, কত বলছি, 35 সহস্রাংশ। কিন্তু কি হওয়ার কথা ছিল, কি মনে হচ্ছে, বেশি হওয়ার কথা ছিল। কেন? কারণ নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সারা বছর কি সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই তো। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে কি প্রচুর বাষ্পীভবন হয়। তাহলে বাষ্পীভবন বেশি হলে কি হওয়ার কথা, কি বাষ্পীভবন বেশি হলে লবণতা বেশি হওয়ার কথা, তাই তো। কিন্তু কি দেখো, নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবন যতটা হয়, ঠিক আছে, বাষ্পীভবন যতটা হয়, ঠিক তার তত পরিমাণ কি হয় বলতো, তত পরিমাণ কি আবার বৃষ্টিপাতও হয়, তাই তো। নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবন যত হয়, তার তত পরিমাণ কি বৃষ্টিপাতও হয়। তার মানে যত পরিমাণ জল বাষ্প হয়ে উবে যাচ্ছে, আবার বৃষ্টিপাতের মাধ্যমে সেই পরিমাণ জল এসে কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রে মিশছে। এই জন্য নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রে কিন্তু লবণতার পরিমাণ স্বাভাবিক থাকে,
ঠিক আছে, তার তুলনায় দেখো ক্রান্তীয় অঞ্চল, মানে এই যে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এই ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে কিন্তু লবণতার পরিমাণ বেশি হয়। ঠিক আছে, স্বাভাবিকের চেয়ে বেশি হয়, প্রায় 37 সহস্রাংশ হয়। বুঝতে পারলে কি বলছি? দাদা দেখো, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কি বলছি, ক্রান্তীয় অঞ্চল, দুই ক্রান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ বেশি হয়। বুঝতেই পারছো কেন বেশি হয়? কারণ কি, এই নিরক্ষীয় অঞ্চলে যেমন প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের জল প্রচুর সমুদ্রে মেশে, তাই তো, কিন্তু ক্রান্তীয় অঞ্চলে কিন্তু তত বৃষ্টিপাত হয় না। নিরক্ষীয় অঞ্চলের মতো দুই ক্রান্তীয় অঞ্চলে এত বৃষ্টিপাত হয় না, এই জন্য ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে লবণতার পরিমাণ কি বেশি হয়। আরেকটা বিষয় মনে রাখবে, এই যে দুই ক্রান্তীয় অঞ্চল আছে, এই কর্কট ক্রান্তীয় অঞ্চল আর এই মকর ক্রান্তীয় অঞ্চল, মনে রাখবে এই কর্কট ক্রান্তীয় অঞ্চলের তুলনায় কিন্তু এই মকর ক্রান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ কিছুটা বেশি হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, কি বলছি, কর্কটীয় অঞ্চলের তুলনায় মকরীয় অঞ্চলে লবণতার পরিমাণ সামান্য বেশি হয়। আবার কি দেখো, যে এই আটলান্টিক মহাসাগর আছে, এবার এই আটলান্টিক মহাসাগরেরই প্রান্তদেশীয় সমুদ্র বা সাগর হচ্ছে কি এই ভূমধ্য সাগর, তাই তো। তার মানে আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগর, তাই তো। তাহলে ভূমধ্য সাগরটা কি আটলান্টিক মহাসাগরেরই প্রান্তদেশীয় সাগর, তাই তো। কিন্তু এই আটলান্টিক মহাসাগরের তুলনায় ভূমধ্য সাগরে কিন্তু লবণতার পরিমাণ বেশি হয়। কেন বেশি হয় বলতো? তার কারণ হচ্ছে দেখো, এই যে ভূমধ্য সাগর স্থলভাগ দ্বারা বেষ্টিত, কি তাই কিনা, স্থলভাগ দ্বারা বেষ্টিত, ফলে বাষ্পীভবনের হার বেশি হয়, এটা একটা। আবার কি দেখো, এই ভূমধ্য সাগরের উপর দিয়ে কি হয়, যেহেতু ক্রান্তীয় অঞ্চল অবস্থিত, গ্রীষ্মকালে আয়নবায়ু প্রবাহিত হয়, আর আয়নবায়ু প্রবাহিত হয় বলে কি আয়নবায়ুর গতিপথে কি বৃষ্টিপাত হয় না আমরা জানি, তাই তো। ফলে এই ভূমধ্য সাগরে বৃষ্টিপাতের পরিমাণ কম, তাহলে বাষ্পীভবন বেশি, বৃষ্টিপাতের পরিমাণ কম, কি হবে, লবণতা বেশি হবে, এটা তো আছেই, তাই তো। আর কি দেখো, এই আটলান্টিক মহাসাগরে কি হয় দেখো, যে এই যে সুমেরু মহাসাগর বা কুমেরু মহাসাগর থেকে কি হয়, হিমশৈল বা ভাসমান বরফ চলে আসে, তাই তো। এসে কি হয়, আটলান্টিক মহাসাগরের উত্তরে এবং দক্ষিণে কি হয়, বরফ গলা জল সমুদ্রের জলের সঙ্গে মিশ্রিত হয়, ফলে আটলান্টিক মহাসাগরের জলের লবণতা কম হয়। কিন্তু এই ভূমধ্য সাগরে কিন্তু কোনো হিমশৈল এসে মিলিত হয় না, ওকে, কোনো হিমশৈল মিলিত হয় না। আর হয় না বলেই এই ভূমধ্য সাগরের জল কি বেশি লবণাক্তই থেকে যায়, তাই তো। আর একটা কেমন দেখো, তাহলে এই আটলান্টিক মহাসাগর আর এই ভূমধ্য সাগরের সংযোগস্থল কোনটা, এটাকে কি বলা হয়, কি জিব্রাল্টার প্রণালী, তাই তো। তাই এই যে সংকীর্ণ সংযোগস্থল, এবং এই সংকীর্ণ সংযোগস্থলে কি আছে বলতো, এখানে একটা নিমজ্জিত শৈলশিরাও আছে, আর এই নিমজ্জিত শৈলশিরা থাকার দরুন আটলান্টিকের জল ভূমধ্য সাগরের জলের সঙ্গে অবাধে মিশ্রিত হতে পারে না, আর এই কারণেই এই ভূমধ্য সাগরের জলে কিন্তু লবণতার পরিমাণ বেশি। আচ্ছা বলো তো, তোমাদের যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে মহাসাগরের কোন অঞ্চলে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে উত্তর কি হবে? আগেই জেনেছো কি, মহাসাগরের কি ক্রান্তীয় অঞ্চলে, কর্কটীয় ও মকরীয় অঞ্চলে। তাহলে একসঙ্গে বললে ক্রান্তীয় অঞ্চলে, আর যদি ভাগ করে বলি তাহলে কি মকরীয় অঞ্চলে, তাই তো। আর যদি জিজ্ঞেস করি যে মহাসাগরের কোন অংশে, ওকে, মহাসাগরের কোন অংশে সমুদ্র জলের লবণতা সবচেয়ে কম, কোন অংশে হবে, মেরু অঞ্চলে, তাই তো। মহাসাগরের কি মেরু অঞ্চলে লবণতার পরিমাণ সবচেয়ে কম হবে। কেন হবে? খুব সহজ, তোমরা জানো কেন। কারণ মেরু অঞ্চলে কি হয়, সূর্যরশ্মি সারা বছর তির্যকভাবে পড়ায়, তাই তো। তির্যকভাবে পড়ায় কি উষ্ণতা খুবই কম, আর উষ্ণতা খুব কম হওয়ায় কি বাষ্পীভবনের পরিমাণও খুব কম হয়, আর বাষ্পীভবনের পরিমাণ যেহেতু কম, তাই লবণতাও কম হয়, এটা হলো। আর কি এই দুই মেরু অঞ্চলে কি হয়, অধঃক্ষেপণ বা তুষারপাতের পরিমাণ বেশি, তাই তো। তুষারপাতের পরিমাণ বেশি, ফলে তুষার গলা জল কি হয়, এই দুই মেরু অঞ্চলে মিশ্রিত হয়। তো তুষার গলা জল মিশ্রিত হলে কি হবে, মেরু অঞ্চলে সমুদ্রে লবণতার পরিমাণ কমে যাবে, তাই তো। আর কি দেখো, আর হচ্ছে দেখো যে এই যে আমরা জানি, তোমরা সমুদ্র স্রোতে পড়েছ কি, যে সুমেরু বা কুমেরু মহাসাগর থেকে, তাই তো, বা মহাসাগর উত্তর ও দক্ষিণ অংশ থেকে কি শীতল স্রোতের সৃষ্টি হয়। শীতল স্রোত কি হয়, নিরক্ষীয় অঞ্চলের দিকে, মেরু অঞ্চল থেকে উৎপত্তি হয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে এগিয়ে আসে। তোমরা সমুদ্র স্রোতে পড়েছো, তাই তো। এই যে শীতল স্রোত কি করে, এই শীতল স্রোতের ধারা কি করে লবণ জলের ধারাকে,
ঠিক আছে, লবণ জলের ধারাকে মেরুর দিকে অগ্রগমনে, কি বলছি, লবণ জলের ধারাকে বা লবণাক্ত জলকে মেরুর দিকে অগ্রগমনে বাধা দেয়। আর এই কারণেই দুই মেরু অঞ্চলের সমুদ্রে লবণতার পরিমাণ সবচেয়ে কম হয়। আবার কেমন দেখো, এই যে ভারত মহাসাগরের উত্তরাংশে দেখো এটা কি আছে আমরা জানি, কি আরব সাগর, এটা কি আছে বঙ্গোপসাগর, তাই তো। এবার আরব সাগর আর বঙ্গোপসাগরের জলের মধ্যেও কিন্তু লবণতার তারতম্য হয়। ওকে, এই আরব সাগরের জলের লবণতা বেশি, প্রায় 36 সহস্রাংশ, আর বঙ্গোপসাগরের লবণতার পরিমাণ অনেকটাই কম, প্রায় 33.5 সহস্রাংশ। তো বিভিন্ন বইয়ে কিন্তু হিসাবের কিছুটা হেরফের পেতে পারো, ঠিক আছে। তো গড় হিসাব মোটামুটি এরকম। তার মানে কি দেখো যে আরব সাগরে লবণতা বেশি, বঙ্গোপসাগরে লবণতা কম। কেন এরকম হয়েছে দেখো যে এই আরব সাগর আর বঙ্গোপসাগর, দেখো যে বঙ্গোপসাগরের উপরে মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেক বেশি, আরব সাগরের উপরে কিন্তু মৌসুমী বায়ুর সক্রিয়তা কম। আর এই জন্য বঙ্গোপসাগরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, কিন্তু আরব সাগরে বৃষ্টিপাতের পরিমাণ কম। তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কম যেহেতু মানে কি হবে, লবণতার পরিমাণ কি বেশি হবে, এই তো। এটা একটা কারণ। আরেকটা কি কারণ দেখো, যে ভারতের উপর দিয়ে প্রবাহিত যতগুলো বড় নদী আছে, তাই তো, গঙ্গা, ব্রহ্মপুত্র, যতগুলো বড় নদী আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, যতগুলো নদী আছে সব গিয়ে কোথায় মিশছে, বঙ্গোপসাগরে মিশছে, তাই তো। তো বঙ্গোপসাগরে অধিক সংখ্যক নদী মিলিত হওয়ায় নদীগুলো কি মিষ্টি জল বহন করে, আগেই বলেছি, ফলে কি এখানে লবণতার পরিমাণ কম। আর এই আরব সাগরে একমাত্র বড় নদী নর্মদা আর তাপ্তি ছাড়া তেমন কোনো বড় নদী মিলিত হয়নি। আর না হওয়ার দরুন এখানে কি, তার মানে কি মিষ্টি জলের যোগান কম আরব সাগরে, এই জন্য আরব সাগরে লবণতার পরিমাণ বেশি, ঠিক আছে। আবার কেমন দেখো, আরেকটা আছে দেখো যে এখানে কি আছে আমরা জানি, এখানে আছে কি ভারতের থর মরুভূমি, এখানে কি আছে মধ্যপ্রাচ্যের মরু অঞ্চল, তাই তো। তো এই আরব সাগরের পার্শ্ববর্তী এলাকায় থর মরু অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের মরুভূমি অবস্থান করায়, ঠিক আছে। এই মহাসাগরে কিন্তু মানে আরব সাগরে কিন্তু বাষ্পীভবনের হার বেশি, আর বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী এলাকায় কোনো মরু অঞ্চল না থাকায় এখানে কিন্তু বাষ্পীভবনের পরিমাণ কম। এই কারণগুলির জন্য আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে কিন্তু লবণতার পরিমাণ কম। আবার কেমন দেখো, এই ভারত মহাসাগরের উত্তর দিকেই দুটা প্রান্তদেশীয় সাগর আছে, যেমন এই সাগরটার নাম কি, এটা কি পারস্য উপসাগর, আর এটার নাম কি লোহিত সাগর, তাই তো। তো এই যে পারস্য উপসাগর আর এই লোহিত সাগর, এই দুটা সাগরেই কিন্তু কি বলতো, ভারত মহাসাগরের তুলনায় এই পারস্য উপসাগর আর লোহিত সাগরে কিন্তু লবণতার পরিমাণ বেশি, ঠিক আছে। দুটা সাগরেই কিন্তু লবণতার পরিমাণ বেশি। তার কারণ কি বলতো, তার কারণ হচ্ছে যে এই দুটা সাগরেই, পারস্য উপসাগর আর লোহিত সাগর কি উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করায় এখানে বাষ্পীভবনের হার বেশি। এই জন্য ভারত মহাসাগরের তুলনায় পারস্য উপসাগর আর লোহিত সাগরের লবণতা বেশি, এটা হলো। আবার দেখো, আবার এই দুটা সাগরের জল যদি তুলনা করি, পারস্য উপসাগরের তুলনায় লোহিত সাগরের জল কিন্তু বেশি লবণাক্ত। তাহলে দুটাই লবণাক্ত, এটা ঠিক, কিন্তু এই দুটার মধ্যে আবার এই লোহিত সাগরের জল আরো বেশি লবণাক্ত। কেন দেখো কিরকম, দেখো এই যে পারস্য উপসাগর আছে, ঠিক আছে, এই পারস্য উপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয়তা যতটা, তার তুলনায় এই লোহিত সাগরে কিন্তু মৌসুমী বায়ুর সক্রিয়তা কম। ফলে এখানে মৌসুমী বৃষ্টিপাত যতটা হয়, যে পরিমাণে হয়, তার চেয়ে কম বৃষ্টিপাত হয় এই লোহিত সাগরে। ওকে, এই জন্য পারস্য উপসাগরে লবণতার পরিমাণ কিছুটা কম, কিন্তু লোহিত সাগরে বেশি। এটা হলো একটা কারণ। আরেকটা কি দেখো, যে এই পারস্য উপসাগরে দেখো টাইগ্রিস, ইউফ্রেটিস, এই দুটো বড় নদী, আরও কিছু ছোট ছোট নদী এসে মিলিত হয়েছে কোথায়, পারস্য উপসাগরে। তো পারস্য উপসাগরে এই নদীগুলো মিলিত হওয়ায় কি নদীগুলো কি মিষ্টি জল বহন করে আনে, তাই তো, স্বাদু জলের যোগান বেশি, ফলে লবণতার পরিমাণ কম। কিন্তু লোহিত সাগরের দুদিকেই শুষ্ক অঞ্চল অবস্থান করায় বড় কোনো নদী এসে লোহিত সাগরে মিলিত হয়নি। ওকে, আর হয়নি বলে এই লোহিত সাগরে কিন্তু লবণতার পরিমাণ বেশি থেকে গেছে। আরেকটা কারণ কেমন দেখো, এই যে লোহিত সাগর আছে, এই লোহিত সাগরের এই যে সংযোগস্থলে, মানে ভারত মহাসাগর আর লোহিত সাগরের এই সংযোগস্থলে এখানে একটা নিমজ্জিত শৈলশিরা আছে,
ঠিক আছে। আর এই নিমজ্জিত সৌরশিরা থাকায় ভারত মহাসাগরের জল কিন্তু এই লোহিত সাগরের জলের সাথে অবাধে মিশ্রিত হতে পারে না, ঠিক আছে। আর মিশ্রিত হতে না পারায় লোহিত সাগরের জলের লবণতা বেশি থেকে গেছে। কিন্তু এই পারস্য উপসাগরে আর ভারত মহাসাগরের সংযোগস্থলে মানে এখানে কোনো নিমজ্জিত সৌরশিরা না থাকায় ভারত মহাসাগরের জল বা আরব সাগরের জল কি পারস্য উপসাগরের জলের সঙ্গে মিশ্রিত হতে পারে, ফলে লবণতার পরিমাণ কিছুটা কমেছে। তাহলে এই যে একই সমুদ্রের বিভিন্ন জায়গায় লবণতার পরিমাণ বিভিন্ন রকম দেখলাম, তাই তো। এবার দেখো যে একই কোনো একটা মহাসাগরের বা পৃথিবীর সব মহাসাগরের যদি একসঙ্গে ধরি, ওকে, যে মহাসাগরের যেসব জায়গার লবণতার পরিমাণ সমান, মনে করো এই বিন্দুগুলোর প্রত্যেকটা বিন্দুর লবণতার পরিমাণ সমান, ঠিক আছে। এবার এই বিন্দুগুলোকে যদি কোনো কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করি, তাহলে যে রেখা পাওয়া যায় সেই রেখাটাকে বলা হয় কি বলতো, আইসোহ্যালাইন বা সমলবণতা রেখা। এটা সহজ খুব, তাই তো। তার মানে কি, সমান লবণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেটাই হচ্ছে সমলবণতা রেখা। ওকে, মনে রাখবে উত্তর গোলার্ধে সমুদ্রে বা সাগর মহাসাগরগুলিতে লবণতার ব্যাপক তারতম্য থাকায় এই আইসোহ্যালাইন কিন্তু কি বলতো খুব অনিয়মিত হয়, খুব আঁকাবাঁকা হয়। কিন্তু দক্ষিণ গোলার্ধে কি হয়, এই আইসোহ্যালাইনগুলি বা সমলবণতা রেখাগুলি অক্ষরেখা সমান্তরালে, এরকম অক্ষরেখা সমান্তরালে প্রায় পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়। এবার দেখো যে সমুদ্র জলের গভীরতার সঙ্গে সমুদ্র জলের লবণতার সম্পর্ক কেমন। দেখো যে আসলে কিন্তু এই সমুদ্র জলের গভীরতার সঙ্গে লবণতার কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই। গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে লবণতার পরিমাণ বাড়তেও পারে, আবার লবণতার পরিমাণ কমতেও পারে, ঠিক আছে। তোমরা এই ছবিটা লক্ষ্য করো, দেখো মনে করো এই কোনো একটা সমুদ্র, দেখো এটা মনে করো নিরক্ষরেখা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে কি এটা কি নিরক্ষীয় অঞ্চল, এদিকটা কি মেরু অঞ্চল, তাই তো। আর এগুলো হচ্ছে লবণতার পরিমাণ 37 সহস্রাংশ, 36, 35, 34, 33 সহস্রাংশ। তার মানে কি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি লবণতার পরিমাণ কমবে, বা কথাটাকে ঘুরিয়ে বললে কি যে মেরুর থেকে যত নিরক্ষরেখার দিকে যাব লবণতার পরিমাণ তত বাড়বে, তাই তো। কি পৃষ্ঠদেশ বরাবর, কি বলছি পৃষ্ঠদেশ বরাবর, কিন্তু অনুভূমিকভাবে, গভীরতার দিকে বলছি না কিন্তু, তাই তো। তা দেখো মেরু অঞ্চলে কত, এখানে কত 33 সহস্রাংশ। দেখো এবার দেখো মনে করো এটা সমুদ্রের পৃষ্ঠ, ঠিক আছে, এটা সমুদ্রের পৃষ্ঠ, ওকে। তো পৃষ্ঠ থেকে দেখো এইটুকু গভীরতা মনে করো 200 মিটার। তো ওই সমুদ্র পৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত সমুদ্রের লবণতার কিন্তু খুব একটা তারতম্য হয় না, লবণতা প্রায় একই থাকে। কিন্তু দেখো এটা মনে করো 200 মিটার থেকে এই 1000 মিটার, এই লাইনটা মনে করো 1000 মিটার। এই 200 মিটার থেকে 1000 মিটার গভীরতার মধ্যে, কি বলছি 200 থেকে 1000 মিটার গভীরতার মধ্যে সমুদ্রের লবণতা দ্রুত পরিবর্তিত হয়। কি বলছি দ্রুত পরিবর্তিত হয় কিরকম, দেখো এই 200 মিটার, এটা যদি লবণতার রেখাটা আঁকি, দেখো এখানে লবণতার পরিমাণ কত 36 আর 37-এর মাঝখানে, তাই তো। এবার দেখো কমতে কমতে এখানে কোথায় চলে আসলো, 35-এ চলে আসলো। বুঝা গেল কি বলছি, তার মানে এখানে কি দ্রুত লবণতার পরিমাণ কমছে, তাই তো। আবার এটাকে যদি দেখি, দেখো এটাও লবণতা রেখা, মনে করো এখানে কত, এখানে 33 সহস্রাংশ লবণ পৃষ্ঠ, তাই তো। 200 মিটার গভীরতা পর্যন্ত একই আছে। এবার দেখো দ্রুত লবণতার পরিমাণ বাড়ছে, তাই তো। বেড়ে কত দেখো 35 সহস্রাংশে, মানে প্রায় 35 সহস্রাংশে পৌঁছে গেল। বোঝা গেল। তাহলে দেখো এই 200 মিটার থেকে 1000 মিটার, কত বলছি 200 মিটার থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত স্তরে কি হয়, লবণতার পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়, তাই তো। দ্রুত পরিবর্তিত হয়, বৃদ্ধি পেতে পারে কমতেও পারে, তাই তো, দ্রুত পরিবর্তিত হয়। এই জন্য এই স্তরটাকে 200 থেকে 1000 মিটার পর্যন্ত এই স্তরটাকে হ্যালোক্লাইন স্তর বলে, মনে রাখবে। কি বলছি হ্যালোক্লাইন স্তর, ওকে। এবার দেখো এবার উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে যদি ধরি, কি বলছি উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে মেরু অঞ্চলে, তাহলে মেরু অঞ্চলে কি হচ্ছে দেখো গভীরতা 200 মিটার গভীরতা পর্যন্ত একই থাকছে, তাই তো। এরপরে কি হচ্ছে 200 মিটারের পরে কি হচ্ছে, 200 মিটারের পরে লবণতার পরিমাণ কি বাড়ছে, গভীরতা বাড়ছে, লবণতার পরিমাণ বাড়ছে। তাহলে মেরু অঞ্চলে কি হবে, 200 মিটারের পরে আরো যত গভীরতা বাড়বে লবণতার পরিমাণ তত বাড়বে। আর নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে দেখো, নিরক্ষীয় অঞ্চলে দেখো কত ছিল 37,
এবার কি হচ্ছে দেখো, 200 মিটারের পরে কি হচ্ছে, লবণতার পরিমাণ তত কমছে। দেখো 37 থেকে কমে কোথায় চলে আসলো, 35-এ চলে আসলো। তার মানে নিম্ন অক্ষাংশে কি হয়, 200 মিটারের গভীরতার পর থেকে, এই তো 200 থেকে 1000 মিটারের মধ্যে কি হবে, লবণতার পরিমাণ কি হ্রাস পাবে, তাই তো। তাহলে এই যে 200 থেকে 1000 মিটারের মধ্যে এই যে স্তরটাতে লবণতার দ্রুত পরিবর্তন হয়, এই স্তরটাই হচ্ছে হ্যালোক্লাইড স্তর। বোঝা গেল? তো এই হচ্ছে সমুদ্র জলের লবণতা সম্পর্কে যাবতীয় তথ্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।